দর্শক, বলা হয়ে থাকে বাংলাদেশি প্রবাসীরা এখন শুধুমাত্র রেমিটেন্স পাঠিয়ে সহায়তা করছেন না, বরং তারা হয়ে উঠেছেন দেশের অর্থনীতির ভবিষ্যৎ গঠনে এক রূপান্তরকারী শক্তি। বিশ্বের ১৬২ দেশে প্রায় ১,৩০,০০,০০০ প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা আর্থিক সম্পদ, দক্ষতা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য খাতে উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রবাসী পরবাসী অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো জর্ডান প্রবাসী ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা এবং জর্ডান কেন্দ্রীয় বিএনপি সভাপতি জনাব খান মোহাম্মদ লিটনের সাথে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। স্বাগতম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। ধন্যবাদ, এবং আরটিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আরটিভি কর্তৃপক্ষকে। পুরোটা সময় জুড়ে আসলে আপনাকেই আমরা জানবো এবং আপনার জীবনের যে কর্মগুলো সেগুলো শুনতে চাই। প্রবাস জীবনে আপনি আসলে গিয়েছেন তো বেশ অনেক আগে, কিন্তু তারও শুরুতে যেটা ছিল আপনার সুন্দর একটা শৈশব ছিল। একদম শৈশব জেনে আপনার বড় হওয়াটা জেনে কিভাবে জর্ডান যাওয়া হলো সে বিষয়টা জানতে চাই। আমি বড় হয়েছি ফেনীর সোনাগাজীর গ্রাম অঞ্চলে। আমি আসলে খুব মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। যেভাবে স্বাভাবিকভাবে সবাই বেড়ে ওঠে আমি ওরকম হয়েছি। স্কুল জীবন ছিল আমার, কলেজ জীবন ছিল। আচ্ছা, তারপরে পরিবারের তাগিদেই বা ফ্যামিলিকে ডেভেলপ করার জন্য সবাই আগ্রহের প্রেক্ষিতে আমি প্রবাসী যেতে গিয়েছি আর কি। আচ্ছা, জর্ডান যে গেলেন, জর্ডান প্রত্যেকের আসলে দেশের বাইরের যাওয়াটা একটু চ্যালেঞ্জিং হয় বা একটু কঠিন হয়, কখনো সহজ হয়, কখনো রোমাঞ্চকর হয়। আপনারটা কেমন ছিল, কিভাবে যাওয়া হয়েছিল? আমি আসলে যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবাই ভাবলো যে আমি পরিবারের মেজর সন্তান, তারা ভাবলো যে ও বাইরে যাক, বাইরে গেলে ভালো করবে। তো আমি আসলে ট্যুরিস্টে গিয়েছি আপনার ২০০৬ সালে জর্ডানে। জর্ডানে যাওয়ার পরে আমি আসলে এমন একটি অঞ্চলে গিয়ে পড়েছি, সেখানে কোনো শহর ছিল না, আপনার মরুভূমির প্রায়। তো সেখানে গিয়ে আমি প্রচণ্ড ঠান্ডা, জর্ডানে আপনারা জানেন হয়তো সেখানে বরফ পড়ে, যেটা স্নো পড়ে সেখানে। তো সেখানে গিয়ে আমি ৩ মাসের মধ্যে ছিলাম, এবং পরবর্তীতে আমি জর্ডানের যে রাজধানী আম্মানি, সেখানে গিয়ে আমি আমার পরবর্তী কর্মস্থলের জন্য চেষ্টা করে থাকি এবং আমি সফল হই সেখানে। আপনার ক্যারিয়ার যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একজন ফ্যাশন ডিজাইনার। এটা তো আসলে বেশ ক্রিয়েটিভ একটি পেশা এবং এই পেশার জন্য পূর্ব প্রস্তুতিটা খুবই জরুরি। এই ফ্যাশন ডিজাইনিং এর শুরুটা হয়েছিল কি বাংলাদেশে নাকি জর্ডানে যাওয়ার পর? আমি আসলে আমার ২০০০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি সেখানে যে সময়টা পাই আর কি, আমরা পরীক্ষা দেওয়ার পরে ওই ৩ মাস সময়টা আমি কাজে লাগিয়েছি। চট্টগ্রামে আমার বাবা থাকতো, সরকারি জব করতো। সেখানে আমি চট্টগ্রামের খুলশিতে একটি ফ্যাশন হাউস ছিল, তো আমি তাদের সাথে ইনভলভ হই এবং সেখানে আমি মোটামুটি হাতে কলমে শুরু করছিলাম কাজটা। মোটামুটি আমার ব্রেন ভালো ছিল, তারাও আমাকে সহযোগিতা করছে। আমি মোটামুটি সেখান থেকে আমার ফ্যাশন ডিজাইনের উপর যেই কর্মকাণ্ড সেটা মোটামুটি চালু করেছি। এবং ৩ মাস পরে আমি যখন আমার রেজাল্ট দিয়েছিল, তখন রেজাল্টের পরে আমি আবার মুম্বাইতে চলে গিয়েছিলাম। মুম্বাই ফ্যাশন হাউস নামে একটি ফ্যাশন হাউস, যারা হাতে কলমে তারাও নিজেরাও এটাকে আপনার ফ্যাশন ডিজাইনে তারা শিক্ষা দেয়, এবং যারা ভবিষ্যতে যেসব ছেলেরা যারা ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনের আগ্রহ আছে তারা যাতে কাজ করতে পারে সেজন্য তারা হাতে কলমে প্রশিক্ষণ দেয়। তো আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছি এবং আমি মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট করেছিলাম সেখানে। তারপরে আমরা বলতে পারি যে আপনি পদ্ধতিগতভাবে শিখে তারপর এই জায়গাতে ক্যারিয়ার করার চেষ্টা করলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে কোনো কাজ সঠিকভাবে শিখে সেটা কাজ করা। জর্ডানে গেলেন, কিন্তু জর্ডানে তো আপনি একজন বাঙালি হিসেবে গেলেন, আপনি বলছিলেন যে ট্যুরিস্ট ভিসায় গিয়েছেন, সেক্ষেত্রে তো কাজ পাওয়ারও অনেক বেশি কঠিন হওয়ার কথা, বা কিভাবে ওখানে থিতু হলেন? এই বিষয়টা আরো ইন্টারেস্টিং। আমি ২০০৬ সালে যখন জর্ডানে যাই, তখন আমি আপনার জর্ডানের রাজধানী আম্মানে আমাদের একজন বাংলাদেশি ছিল, যার নাম হচ্ছে ওয়ালিদ বাজু। তিনি খুবই ভালো মনের একজন মানুষ এবং তিনি নিজেও ফ্যাশন ডিজাইনের সাথে শেখানো জড়িত, মানে কিছু বাংলাদেশি ছেলেদের তিনি প্রশিক্ষণ দেয়। এখনও তার ওই প্রতিষ্ঠানটা চালু আছে। তো আমি তার সাথে গিয়ে মোটামুটি আমার এই বিষয়গুলো শেয়ার করলাম। উনি আমাকে বললো যে তোমাকে ভাই একটু হেল্প করতে পারবো। তখন জর্ডান রয়্যাল ফ্যামিলির নিজস্ব একটি বুটিক্স আছে আর কি, আমরা যেটা বুটিক্স বলি, তাদের নিজস্ব একটা ফ্যাশন হাউস আছে, যেখানে শুধুমাত্র কেবলমাত্র তাদের নিজেদের জন্য পোশাক তৈরি হয়। বাইরে যেহেতু তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা কেনাকাটা করতে পারে না, পারলেও ওই দেশের বাইরে। তো ওনারা নিজেদের জন্য স্পেশাল কিছু পোশাক তৈরি করে। তো আমাকে উনি বললো যে ওখানে একটা ইন্টারভিউ আছে, তুমি যদি চাও তাহলে সেখানে বা এই সুযোগটা করে দেবো। তখন উনি আমাকে এই সুযোগটা করে দেওয়ার পরে আমি সেখানে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে ওনারা আমাকে যেই ডিজাইনটা করতে দিয়েছিল সেটা আমি করছি, পাশাপাশি আমি ডিজাইনের যে আপনার কালার সেটিং করা সেটাও করে দিয়েছি, এবং মেশিনে আমি ওই কাজটা
কমপ্লিট করে দিয়েছি, যেহেতু আমার অভিজ্ঞতা, জি, যেগুলো যেহেতু সবকিছু আমার জানা আছে। এবং ওনারা আমার এটাতে খুবই হ্যাপি হয়েছে। পাশাপাশি ওনারা দেখে যে বলল এই ছেলেটা আমাদের খুব প্রয়োজন, এটাকে ওনাকে আমরা এখানে রাখবো। সাথে সাথে পরের দিনই ওনারা আমাকে, আমার কখন কাগজ ছিল না, আমি ট্যুরিস্টের একজন মানুষ, যাওয়া ওখানে আমার কোনো বৈধতা কোনো কাগজপাতি ছিল না, তো ওনারা আমাকে সবকিছু করে দিয়েছে 24 ঘন্টার মাধ্যমে। হ্যাঁ, সবকিছু হয়েছে এবং ওনারা ভালো একটা স্যালারি দিয়েছিল তখন থেকে এখন পর্যন্ত আমি ওখানেই আছি। অর্থাৎ আমি জর্ডানের যে রয়্যাল ফ্যামিলির যে কুইন রানী আছে সে দেশের, এবং তার পরিবারের সমস্ত ড্রেসের যে ডিজাইন, অন্তত 80% ডিজাইন আমার করা, নিজের করা, ওনারা যেগুলো পরে। এই যে এত বড় একটা স্বীকৃতি, আমি বলবো যে এটা কাজের স্বীকৃতি। যখন কাজের স্বীকৃতি স্বরূপ হয়তোবা আপনার আরো বেশ কয়েক বছর লেগে যেত ওখানে রেসিডেন্সিয়ালশিপ পেতে, তো সেই জায়গা থেকে এত বড় স্বীকৃতি পাওয়ার পর নিজের কাছে কি অনুভূতি হচ্ছিল? যে আমার কাছে মানে এটা আসলে মানে বিশাল বড় পাওয়া। আপনি জানেন প্রবাসে মা বাপ থাকে না, আত্মীয় স্বজন থাকে না, বাংলাদেশিরা বলতে খুব একটা থাকে না, রক্ষা কবচ বলতে কেউ থাকে না। তো যখন কাগজ থাকে না তখন আপনার মন আরো অনেক খারাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। যখন আমি এই রেসিডেন্সি কাজটা পাই, আমি যখন আকামাটা পাই সাথে, তখন আমার মনটা খুবই উৎফুল্ল এবং খুব ভালো লাগছিল যে আমি ঘুরতে পারতেছি, পুলিশের কোনো ভয় নেই। সবকিছু মিলে আমার জীবনটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে এবং আমি 2 মাসের মধ্যে বাংলাদেশের ছুটিতে বেড়াতে চলে এসেছিলাম। তখন স্বাধীনতা অর্জন করা সহজ বলবো না, স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু আরো বেশি কঠিন স্বাধীনতাকে রক্ষা করা। এই যে আপনি একটা কাজের ক্ষেত্রে আপনার নিজস্ব ভাবধারার সেটা বুনিয়াদ করতে পারছিলেন, এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করার জন্য অন্য একটা দেশে সেখানে ভাষাগত একটা পার্থক্য থাকে, মানুষের রুচিগত একটা পার্থক্য থাকে, এই জিনিসগুলো আসলে ওভারকাম করলেন কিভাবে? চ্যালেঞ্জ হয়েছিল না? যখন একজন প্রবাসী, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে যায়, এই দেশগুলোতে খুব একটা ইংরেজি মানে কথা বলে না মানুষ। আর আমরা বলতে পারি বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশরা যদিও একটু শিক্ষায় যদি কমও থাকে কিন্তু কিছু ইংলিশ তারা বলতে পারে, কিন্তু আরবদের মধ্যে এই জিনিসগুলো খুবই কম। যেহেতু জর্ডান মধ্যপ্রাচ্যে প্রায় শেষ প্রান্ত, তারাও কিন্তু আরব, তো তাদের ভাষাগতভাবে আমরা আসলে আরবের ভাষাটা যেটা কঠিন ভাষা সত্য বলতে, কারণ এটা সবাই আয়ত্ত আনতে পারে না। তো আমি আসলে যেহেতু জায়গাটা খুব ওরকম মানেরই ছিল আর কি, যেহেতু তারা রয়্যাল ফ্যামিলির লোকজন, তারা কিন্তু খুব সহজে ইংলিশ বলতে পারতো এবং ওখানে কাজ করে ব্যক্তিরা আরবি ছিল। তাদের পাশাপাশি আমি ইংলিশের পাশাপাশি আমি আরবিটাও তো খুব একটা দক্ষ হয়ে উঠেছি ধীরে ধীরে আর কি। আমি এটাকে নিজে মানে এটা চেষ্টার মাধ্যমে আমি এটাকে আয়ত্তে এনেছি এবং আমি খুব সহজে মানিয়ে নিতে পেরেছি তাদের সাথে। এবং জর্ডানিয়ানরা খুবই মিশুক, তারা অন্য আরবদের থেকে আলাদা। আসলে তাদের জায়গা থেকেও একটা সহানুভূতির হাত পেয়েছেন, বন্ধুত্বের হাত পেয়েছেন, জন্যই বিষয়গুলো আসলে সহজে আপনি পার হয়ে আসতে পেরেছেন। আপনার কাছে জানতে চাইবো যে জর্ডানে বাংলাদেশিরা কতখানি সুযোগ পাচ্ছে? আপনি যেমন আপনার যোগ্যতা দিয়ে সুযোগ পেয়েছেন, আরো অনেক বাঙালি তো আছে, তারা কেমন কাজ পাচ্ছে? আমাদের জর্ডানের বাংলাদেশিরা এই মুহূর্তে 2 লক্ষের কাছাকাছি প্রবাসী বাংলাদেশি জর্ডানে আছে। বিশেষ করে যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে আপনার নারী কর্মী, তারা আপনার হচ্ছে হাউস কিপিং এবং হচ্ছে গার্মেন্টস সেক্টরে যারা আমাদের পোশাক সেক্টরে কাজ করছেন। বাইরেও কিছু আছে, কিন্তু সব থেকে সুযোগ সুবিধা বেশি হচ্ছে আপনার হাউস কিপিং এবং হচ্ছে আপনার এই পোশাক সেক্টর। তো আমরা আসলে এই সেক্টরগুলো থেকে আমাদেরকে অন্যদিকে যদি আমরা একটু নিতে পারতাম, আমাদের শ্রমিকদের, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাইক ধরেন হচ্ছে গাড়ির গ্যারেজের কাজগুলো যদি আমাদের প্রবাসীরা যেতে পারতো বিষয়, এবং ধরেন হচ্ছে এই নার্সিং হোম যেটা কেয়ারগিভার, জি, ওখানে অর্থাৎ হাসপাতালগুলো যদি আমরা নার্সিং ইয়েতে কাজ করতে পারতাম, এগুলো আমাদের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতো আমাদের প্রবাসীদের ক্ষেত্রে। এগুলোর জন্য আমি আন্তরিকভাবে বলবো যে যাতে সরকার যাতে এটাতে প্রচুর পরিমাণে আন্তরিকতা হয় এবং প্রবাসীদের নতুন নতুন ক্ষেত্র তৈরি করে। এবং বর্তমানে জর্ডানে নিয়োজিত মাননীয় রাষ্ট্রদূত মহোদয় নূরে হালা সাইফুর রহমান, উনি খুবই দক্ষ কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তারা খুবই দক্ষ। আমি বলবো ওনাদের যে দক্ষতা এবং কূটনীতির যেই দক্ষতার এই গুণাগুণ, সেটা দিয়ে অবশ্যই তারা প্রবাসীদের জন্য ভালো কাজ করছেন, ভালো এবং আরো ভালো কাজ করবেন এবং নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবেন প্রবাসীদের জন্য। ফ্যাশন ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, আপনি তো রয়্যাল ফ্যামিলির জন্য পোশাক বানাচ্ছেন, এর বাইরেও কি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আরো উচ্চতর কোনো ধারণা পোষণ করা বা উচ্চতর কোনো শিক্ষা বা উচ্চতর কোনো জায়গায় যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? একই সাথে প্রশ্ন আরেকটা জুড়ে দেব আপনাকে, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য জর্ডানের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা কতটা কঠিন বা কতটা সহজ? ধন্যবাদ আপনাকে। এখানে আপনি 2টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন আমি যেহেতু একটা জায়গায় অলরেডি আছি এবং আমি 21 বছর ধরে আছি, আমার নিজেরও ছোট একটা ফ্যাশন হাউস আছে ওখানে, আমি এটা আমার ব্যক্তিগত আর কি। সেখানে আমি যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের শুধু বঞ্চিত, মানে দেখালো তারা বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, তাদের কাজ নাই, আমি চেষ্টা করি তাদের যেহেতু নলেজ থাকে তারা এটাতে আগ্রহ হয়ে আমি তাদেরকে আমি
ডিজাইনিংটা শেখাচ্ছি এবং কাজ করছি এই ক্ষেত্রে। আর আমার ব্যক্তিগতভাবে ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে বিভিন্ন, আল্লাহ অবশ্যই সেটা আমাকে সফলকামী করবে, আমি সেটাই আশা করি। আর প্রবাসীরা ফ্যাশন ডিজাইনিংয়ে মোটামুটি কাজ করছেন না যে এমন না, আরও আমার জানা মতে আরও 2টা ফ্যাশন হাউসে প্রবাসী বাংলাদেশে কাজ করছেন। যেহেতু আমি রয়্যাল ফ্যামিলির ফ্যাশন ডিজাইনার, ওখানে অন্য প্রবাসীদের কাজ করার সুযোগ খুব একটা নেই, বাইরে আছে আমাদের প্রবাসীরা মোটামুটি কাজ করছেন। এবং গার্মেন্টস সেক্টরেও কিছু মোটামুটি ড্রয়িংয়ে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা খুব ভালোভাবে কাজ করছেন। ভাই, আপনি তো জর্ডান বিএনপির সভাপতি। জি, এই জায়গা থেকে যদি জানতে চাই যে একটা ক্রিয়েটিভ সেক্টরের মানুষ, সেখান থেকে রাজনীতি তো একটা আলাদা ধরনের জায়গা, সেখানে আলাদা ধরনের মানুষ, তাদের চিন্তাভাবনা আরও অন্যরকম গঠনমূলক। সেই জায়গা থেকে জানতে চাইবো যে দুটো বিষয় একসাথে সমন্বয় করেন কিভাবে? আমি যেহেতু একজন সরকারি চাকরি করি, সেখানে আমার প্রচুর পরিমাণে সময় আছে হাতে, যেটা বাস্তবতা। এবং আমি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা আদর্শকে বিশ্বাস করে মানুষ। আমিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের একজন সৈনিক। আমি বেগম খালেদা জিয়ার এলাকার সন্তান, যেহেতু ওনার বাড়ি ফেনীতে, আমার বাড়ি তো ফেনীতে। তো ছোট থেকে আমাদের পরিবারটাও আপনার রাজনীতির সাথে মোটামুটি জড়িত ভালোভাবেই। আমরা পছন্দ করি বিএনপিকে, সেজন্য প্রবাসী গিয়েও এটাকে আসলে ধরে রাখতে পারেনি এটাকে। মানে আমার এই গল্পগুলো আসলে আরেকটু বিস্তারিত শুনবো একটা বিরতির পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা কথা বলছিলাম জর্ডান প্রবাসী আমাদের এক ভাইয়ের সাথে, আবারও ফিরে যাচ্ছি তার কাছেই। ভাইয়া, শুনতে চাই রাজনীতির সেই গল্প। জি, ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু আমরা একটা আদর্শে বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা আদর্শিত, প্রবাসী গিয়েও সেই রাজনীতিতে আসলে আমি ধরে রাখতে পারিনি নিজেকে। ভাবলাম যেহেতু এখানেও সুযোগ আছে, আসলে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু রাজতন্ত্র, এখানে ওপেনলি ভাবে রাজনীতি করাটা খুব একটা সহজ বিষয় না। বিগত 17 বছরের কাছাকাছি সময় আপনারা জানেন বাংলাদেশে স্বৈর শাসন ছিল, যেখানে গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আমরা আসলে নিজেদের মতো করে আমাদের এই রাজনীতি কার্যক্রমগুলো আমরা বন্ধ করিনি, কিন্তু আমরা খুব একটা প্রেশারের মধ্যে ছিলাম। আপনারা জানেন যে প্রত্যেকটি দূতাবাসে নির্দেশনা ছিল যাতে কেউ এসব কর্মকাণ্ড করতে না পারে, বিশেষ করে বিএনপির এসব কর্মকাণ্ড তারা কখনই বরদাস্ত করতো না। আমরা নিজেদের মতো করে কার্যক্রম এগিয়ে নিয়েছি এবং হামলা মামলা শিকারও হয়েছি। যতবার বাংলাদেশে এসেছি কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী হয়রানির শিকার হয়েছে, যেটাতে আমিও নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা আমাদের মতো করে এগিয়ে নিয়েছি। গত 5ই আগস্টের পরে আমাদের তো আর সবকিছু উন্মুক্ত, ইনশাল্লাহ আমরা মোটামুটি কার্যক্রম খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারতেছি। এবং আমাদের আন্তর্জাতিক বিশেষ সম্পাদক মধ্যপ্রাচ্যের সমন্বয়ক জনাব আহমেদ আলী মুকিব সাহেবের দিক নির্দেশনা এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের, আপনারা নিজেরাও জানেন যে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন, তার ব্যক্তিগত নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং ভবিষ্যতেও আমরা প্রবাসীদের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, আপনারা জানেন যে তিনি মধ্যপ্রাচ্যের প্রায় 80 লক্ষ প্রবাসী আছে, কম বেশ হবে। এই প্রবাসীগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বাংলাদেশি জেনে রাখা উচিত। অনেকেই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানে কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক বেশি। তিনাকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রাজতন্ত্রের দেশে সবাই ওনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং প্রবাসীদেরা আজকে যে অবস্থানে ওখানে আমরা সবাই কাজ করছি, এটা 99% অবদান কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দেব, কৃতিত্ব দেব আমি ওনাকে। আপনি যেমনটা বলছিলেন যে গত 17 বছর বেশ কঠিনভাবে রাজনীতি করতে হয়েছে। এই যে কঠিনভাবে রাজনীতি করতে পেরেছেনই কারণ আপনি রাজনীতিকে ভালোবাসেন, দলটাকে ভালোবাসেন, সে কারণে। আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে তো অবস্থা একটু সহনীয়, একটু ভালো, এই জায়গা থেকে এখন কেমন রাজনীতি করছেন? এখন আলহামদুলিল্লাহ, আপনারা জানেন স্বৈর শাসনের পরে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ যখন মুখ খুলে কথা বলতে পারছে, গণতন্ত্র ছিল না। আপনারা জানেন গণতন্ত্র এখন সবাই যার যার মতো করে কথা বলতে পারতেছে। গণতন্ত্র মানেই তো এই নয় যে যা খুশি তা করবে, ব্যাপারটা কিন্তু এমন না। গণতন্ত্র হচ্ছে আমি আমার মনের মতো করে কথা বলতে পারবো, আমি আমার মনের মতো করে একটা জিনিস চাইলে বলতে পারবো, বা আমি কোথাও গিয়ে কিছু কাজ করতে পারবো, আমার স্বাধীন যেটাকে বলে সেটা আমাদের ছিল না। কিন্তু আমরা একপাক্ষিক 15-16 বছর, আপনারা সবাই জানেন যে সম্পূর্ণ কার্যক্রমের মাধ্যমে ধরেন হচ্ছে শুধু শেখ হাসিনা, তার পরিবার, তার আত্মীয় স্বজনের গল্পে আমরা শুনেছি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে একটি ঐতিহ্য আছে, যে একটা আদর্শ আছে, তাদের যে ত্যাগ আছে এই বাংলাদেশের প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই জিনিসগুলো আমরা আসলে শুনতে পাইনি। বিকজ হচ্ছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। তো আমরা এখন জর্ডানের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ মোটামুটি তারা তাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে। এখন আমাদেরকে বাধা দেওয়ার মতো এমন কেউ নেই, বিকজ হচ্ছে আমরা নিজেদের মতো করে কার্যক্রম করতেছি এবং স্বৈর শাসন বিদায় নিয়েছি, সেক্ষেত্রে আমাদের আর বাধার কোনো সুযোগ নেই। আচ্ছা,
সামনে তো নির্বাচন নিয়ে আপনার জায়গা থেকে ভাবনা কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত ১৭ বছরের কাছাকাছি সময় বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, যেগুলো হয়েছে এগুলোর নামমাত্র এবং আন্তর্জাতিকভাবে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা ছিল না। একপাক্ষিক একটি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বারবার ক্ষমতায় ছিল। আমরা আশা করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তিনি খুব সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন দিবেন। তিনার যে গ্রহণযোগ্যতা আছে সারা বিশ্বে সেই ইমেজটাকে কাজে লাগিয়ে এমন কোনো নির্বাচন তিনি আয়োজন করবেন না যেটাতে দেশ এবং প্রবাসী বা সারা বিশ্বে আমরা আবার যাতে আমরা একটু প্রবলেমের মধ্যে পড়ি, সেটা তিনি অবশ্যই করবেন না। এবং তিনি খুব সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা এটা কখনোই বলছি না যে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ব্যাপারটা এমন নয়। সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা নিজেদের পছন্দের মধ্যে একটি সরকার নিয়ে আসবে, যে সরকার বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করবে এবং বাংলাদেশকে তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। এবং প্রবাসীরা প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি প্রবাসী আছে, তাদের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে প্রত্যেকটি বিএনপির নেতৃবৃন্দ ভালোভাবে কাজ করবেন, আমরা সেটাও আশা করি। প্রবাসী বিএনপি বা প্রবাসী রাজনীতিবিদদের বা প্রবাসীদের কথা বলি, সেক্ষেত্রে আসলে তাদের জায়গা থেকে আগামী নির্বাচন উপলক্ষে করণীয় কি বা দায়িত্বের জায়গাটা কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত বহু বছর ধরে আমরা আসলে বাংলাদেশের পাশাপাশি প্রবাসীও নির্বাচন নিয়ে যে একটা আলোচনা, সেটা কিন্তু তুমুল একটা ঈদের মতো একটা আমেজ কিন্তু সবার মধ্যে বিরাজ করছে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন যেই নীতিমালা দিয়েছে, প্রবাসীরা হয়তো এবার ইনশাল্লাহ ভোট দিতে পারবে, তবে কিছু প্রবলেম অবশ্যই এর মধ্যে আমরা দেখছি। প্রবাসীরা কিন্তু অত মারপেজ বুঝে না, আর প্রবাসীরা বুঝে যে আমরা ভোট দেবো, কিভাবে দিব সেটা নির্বাচন কমিশন আয়োজন করবেন। এই মুহূর্তে আমরা চাচ্ছি আমাদের যে জর্ডান প্রবাসীদের পক্ষ থেকে আমাদের সেই দাবি হচ্ছে প্রবাসীরা ভোট দিবে পাসপোর্টের মাধ্যমে। যদি একজন প্রবাসী বা একজন যে কোনো প্রবাসী বাইরে থেকে তার পাসপোর্টের মধ্যে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আছে, সো সেখান থেকে কিন্তু তিনি ভোট দিতে পারবেন। বিগত হচ্ছে অনেক বেশিরভাগ প্রবাসীরই কিন্তু আপনার যে নির্বাচনের যে ভোটার কার্ড সেটা কিন্তু নাই, তাদের আছে প্রবাসীদের কাছে পাসপোর্ট। আমরা চাই যে সেই পাসপোর্টের মাধ্যমে প্রবাসীরা ভোট দেবে এবং তারা ভোট দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশের যে গণতন্ত্র যে মুক্তি পেয়েছে সেটা তারা স্বাদ গ্রহণ করতে তাদেরকে অবশ্যই ভোটাধিকারে অংশগ্রহণ করার সুযোগ করে দিবে বর্তমান সরকার। আমরা সেটাই আশা করব। আচ্ছা, আমরাও তাই আশা করি এবং হয়তোবা এমনটা চিন্তা ভাবনা কর্তৃপক্ষেরও থাকতে পারে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে দেশে বর্তমানে তো পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে, বা আপনি আসলে আপনার জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করছেন যে দেশের সার্বিক পরিস্থিতি কেমন? দেশের আপনারা জানেন মুক্ত বাতাস যখন মানুষ স্বাদ গ্রহণ করে তখন মানুষ যেদিক মন চায় সেদিক দৌড়াতে পারে আর কি। তো এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা এই সময়টাকে খারাপ বলবো না, একদমই না। আমি একদমই খারাপ বলবো না। একজন প্রবাসী এবং একজন প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ হিসেবে আমি এটাকে কখনোই খারাপ বলবো না। হ্যাঁ, তবে আমাদের সবকিছু লিমিটেশনে চলা উচিত এবং আগামী যে নির্বাচন হবে আমাদের সবাইকে সে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রবাসীদের দাবি। এবং প্রবাসীরা ভোটের মাধ্যমে তাদের নিজের অধিকার প্রয়োগ করবে এবং বাংলাদেশে যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি খুব সম্ভবত ইনশাল্লাহ যেহেতু নির্বাচন হবে ফেব্রুয়ারির 12 তারিখে আমরা আশা করতে পারি, এর মধ্যে ইনশাল্লাহ অবশ্যই সবকিছু পরিবর্তন চলে আসবে। একটু সমস্যা থাকবে, এগুলো আসলে প্রত্যেকটা দেশেই থাকে, যেহেতু অনেকদিন ধরে কেউ কথা বলতে পারেনি, সেটা একটা ক্ষোভের একটা বই প্রকাশ থাকবে, এটা সাময়িক। তবে অনেক বড় কিছু হয়েছে এটা আমরা এখন পর্যন্ত দেখিনি এবং ইনশাল্লাহ হবে না, এবং ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সুখী সমৃদ্ধি হবে এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, সেটাই আমরা। দীর্ঘদিন পর আপনি দেশে এসেছেন, খুব সম্ভবত কত বছর? প্রতি 2 বছর পর বাংলাদেশে আসি এবং দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারই আমি হয়রানির শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। গতবার যখন আমি গত 2 বছর আগে যখন বাংলাদেশে এসেছি, আমি এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছিলাম। আমার খুব কাছের মানুষ না হলে হয়তো আমার তখন প্রবাসে যাওয়া হতো না। তো আমি মোটামুটি 2 বছর পরে বাংলাদেশে এসেছি। আচ্ছা, আমরা সেই ঘটনাটা শুনতে চাই যে কিভাবে কি হলো। ধন্যবাদ। আমি আসলে যেহেতু রাজনীতির সাথে জড়িত, আমি বাংলাদেশে আপনারা জানেন প্রত্যেকটি এলাকায় যারা বিএনপি করে, শেখ হাসিনার নির্দেশনা ছিল প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেবে কে বিএনপি করে। তো ওরকম তিনারা ভাবছেন যে এই ছেলেটাকে যদি আটকায় দেওয়া যায় বা তার কোনো ক্ষতি করা যায়, তো তারা আমাকে এলাকায় কিছুই বলেনি। আমি যখন আমার ফ্লাইট ছিল, আমি যখন এয়ারপোর্টে এসেছি তখন তারা আমাকে বললো যে আপনার গ্রামের বাড়ি কোথায়। ওনারা আমার পাসপোর্ট দিয়ে প্রশ্ন করছে, আমি উত্তর দিয়েছি। ওনারা বলছে আপনি এই মুহূর্তে ফ্লাইটে উঠতে পারবেন না। বললাম যে কেন আমি উঠতে পারবো না? বললো যে আপনি তো বিএনপি করেন। আমি বললাম যে আমি বিএনপি করি, ঠিক আছে, আমার নামে তো কোনো মামলা নেই। বলেছে মামলা নাই, মামলা হবে, আপনি যেতে পারবেন না এখন। তো ওনারা ওনাদের মতো করে ব্যবস্থা নিচ্ছিল। তখন
আমাদেরও আমি একজনকে ফোন দিয়েছিলাম, আমাদের খুব কাছের এক ভাইকে, উনি বলল যে এরকম, তো উনি আমাকে একটু হেল্প করেছেন এয়ারপোর্টের মাধ্যমে। মোটামুটি তারা আমাকে তখন আর একটা মিনিমাইজ করেছে, আমাকে উঠতে দিয়েছে, আমার ফ্লাইট মিস হয়নি তখন। এরকম আর কি। এটা তো আসলে খুবই তিক্ত একটা অভিজ্ঞতা, দেশে এসেছি আসলে দেশের আপনজনের সাথে যখন দেখা করতে। রাজনীতি করলে আপনাকে এগুলো সহ্য করতে হবে এবং ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। এই যে আপনি বলছেন যে রাজনীতি করলে এগুলো সহ্য করতে হবে, এই জায়গাটাতেই আসলে পরিবর্তনের জায়গাটা কোথায় মানসিক? গত বহু বছর ধরে যেরকম মানুষ হয়রানির শিকার হয়েছে, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দরা, অন্যান্য আপনারা জানেন গুম খুন হয়রানি কোনো কিছুর কিন্তু অভাব কমতি ছিল না। ওই হিসাবে কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, এখন কিন্তু বাংলাদেশে ওরকম কিছুই হয়নি, কিন্তু যেরকম একটা ম্যাসাকার হয়েছিল গত 17 বছরে, সেটি কিছুই হয়নি। তিনারা ধারণা করছেন অনেক কিছু হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। আমরাও আশা করব, আমরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব দিক নির্দেশনা আছেন, উনি বলছেন যে দেখেন মানে প্রতিশোধ পরায়ণ কোনো কর্মকাণ্ড যাতে কেউ না করে, এবং এটা করা উচিত না। বিএনপির কোনো নেতৃবৃন্দ এখন পর্যন্ত ওরকম কিছু করেছে দেখিনি। তবে হ্যাঁ, বিএনপি বিশাল বড় একটি দল, যার নেতাকর্মীর পরিমাণ অনেক বেশি, জনপ্রিয়তা অনেক বেশি, দুই একটা ভুল ত্রুটি থাকবে, এটি খুব স্বাভাবিক, এবং দল সাথে সাথে সেটার ব্যবস্থাও নিচ্ছে। আমরা আশা করব আমাদের নেতৃবৃন্দরা ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন এবং মানুষের প্রতি সদয় হবেন। যেটি আওয়ামী লীগ সরকার করেছেন, সেটি যাতে আমাদের নেতৃবৃন্দরা না করেন, সেটা থেকে দূরে থাকবেন। আমরা জানি তিনারা নির্যাতনের শিকার হয়েছেন, বহুত কিছুর সহ্য করেছেন, ভবিষ্যতেও তিনারা ধৈর্যের সাথে দলকে এগিয়ে নিয়ে যাবেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শের যে দল বাংলাদেশে ইনশাআল্লাহ শাসনভারে আসবেন, আমরা সবাই সেটা প্রত্যাশা করছি, এবং সেটার সুনাম যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি দেশে এবং প্রবাসে, সেটার দিকে যাতে আমরা সবাই নজর রাখি এবং প্রবাসী নেতৃবৃন্দ যাতে নজর রাখে, সেটাই। খুবই চমৎকার এবং গঠনমূলকভাবে বললেন আপনি। আসলে আমাদের চাওয়াও এমনই একটা সুস্থ সুন্দর দেশ। আপনার চমৎকার ক্যারিয়ারে যেটা দেখতে পেয়েছি যে জর্ডানে আপনি একজন সফল ফ্যাশন ডিজাইনার, এবং আপনি রাজনীতির সাথেও খুবই পরোক্ষ প্রত্যক্ষ দুইভাবেই সম্পৃক্ত। এই যে রাজনীতি এবং ফ্যাশন ডিজাইনিং দুইটাই যেহেতু আপনি সফল, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা জর্ডানে যেতে চাচ্ছে বা কাজের জন্যই যারা যেতে চাচ্ছে, তাদের আসলে কি ধরনের প্রস্তুতি বা কোথায় যোগাযোগ, কিভাবে যোগাযোগ, এই বিষয়গুলো একটু শুনি। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন করেছেন। এখানে জর্ডানে আমরা সবসময় আমাদের বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যারা প্রবাসী যেতে চায়, তারা বিশেষ করে লক্ষ্য দেয় যে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান, বাহরাইন, এই দেশগুলো উন্নত দেশ, মোটামুটি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে। কিন্তু আমরা যদি একটু দৃষ্টি অন্যদিকে সরাই, আমাদের কিন্তু আরো ভালো ভালো কিছু দেশ আছে যেগুলোতে আমরা আসলে আমাদের কর্মসংস্থান আরো বাড়াইতে পারি। তার মধ্যে অন্যতম আমি জর্ডানকে রাখবো। জর্ডানে বাংলাদেশিরা অত্যন্ত ভালো আছে, তারা যে কোনো সেক্টরে কাজ করছেন, সফলতা তাদের আছে, এবং কষ্ট করছে এমন কোনো প্রবাসী নেই। আমরা শুধু এটাই বলবো যে জর্ডানের যে কর্মক্ষেত্রগুলো যেগুলো আছে বিভিন্ন সেক্টরে, আমাদের কূটনীতির যে দিক নির্দেশনা সেটা যদি একটু বাড়ায়, তাহলে ভালো মোটামুটি চাকরি বাকরির একটা অবস্থা তৈরি হবে, এবং প্রবাসীরা মোটামুটি খুব ভালো কার্যক্রম করতে পারবে, এবং তারা তাদের পারিবারিক সচ্ছলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারবে। এবং ওখানে ভালো সুযোগ আছে, আপনার অনেক সুযোগ আছে যেগুলো আসলে বলা বাহুল্য, খুবই ভালো ভালো সুযোগ আছে এগুলোতে। আচ্ছা, আপনি আপনার কথার মধ্যে একটা সুন্দর কথা বলেছেন যে মানুষ আসলে কিছু পার্টিকুলার দেশের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। আসলে মানুষের পছন্দগুলো ছড়িয়ে দেওয়া উচিত, তাহলেই তো ক্ষেত্রটা বড় হবে। জর্ডানে যদি আমরা বাঙালিদের কাজের কথা বলি, সেক্ষেত্রে কি কি ধরনের কাজ আসলে করার সুযোগ আছে, সেই জায়গাটা একটু যদি। জর্ডানে এক নম্বরে যারা যেতে চাইবেন, আমি বলবো তাদেরকে, তারা যাতে হাউস কিপিং এর কাজ মোটামুটি খুব ভালো আছে ওখানে, এবং হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরটা ওপেন আছে ওখানে, খুবই ভালো মানের, এবং বেতনের স্যালারি খুবই ভালো। পাশাপাশি যদি টেইলারিং সেক্টরটা, মানে হাতি কলমে যদি কেউ শিখে যায়, এখানে প্রচুর পরিমাণে টেইলারিং এর কাজ আছে, যেহেতু জর্ডান মধ্যপ্রাচ্যের প্রায় শেষ প্রান্তের দেশ, প্রচুর পরিমাণ অর্ডার আসে আশপাশের দেশগুলো থেকে, যেখানে আমাদের বাংলাদেশিরা প্রায় 80% বাংলাদেশিরা কিন্তু কাজ করছে, যাদের কাগজপাতির সংকট রয়েছে। আমরা চাইবো কাগজপাতির সংকটটা দূর হবে খুব তাড়াতাড়ি, এবং প্রবাসীরা যাতে ওই সেক্টরটাতে আরো ভালো কাজ করতে পারে, সরকার সেদিকে দৃষ্টি দেবে, এবং এই সেক্টরগুলো, এই তিনটা সেক্টর খুবই আমাদের প্রবাসীদের জন্য উন্মুক্ত। আমি মনে করি এখানে আর দৃষ্টি দেওয়া উচিত। আচ্ছা, এবং বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে। পাশাপাশি নার্সিংটাও যদি একটু করা যায় খুব ভালো হবে এই সেক্টরটা, হাসপাতালে আর কি এই কাজে। ভিসা এবং রেসিডেন্স পারমিট, এই দুটো বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য। আপনার কাছ থেকে জর্ডানের ভিসা এবং রেসিডেন্স পারমিট নিয়ে শুনতে চাই। জর্ডানে আপনার জানেন বৈধ ভিসা এই মুহূর্তে জর্ডানে খুব একটা নেই,
চালু হয়েছে ছেলেদের ভিসা খুবই কম, নগণ্য। ইন্ডিয়া বা শ্রীলঙ্কা অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রবাসীরা খুব একটা সুযোগ পাচ্ছে না। এদিকে দৃষ্টি দিতে হবে। জর্ডানের যে বিষয়গুলো আছে এখানে ধরেন হচ্ছে বাংলাদেশের সেখানে একেবারে পার্মানেন্টলি থাকবে এরকম ব্যবস্থা একদমই নেই। সেখানে প্রতি বছর কাগজ করতে হয়, আকামা যদি না থাকে বাংলাদেশে চলে আসতে হবে। এবং ধরেন হচ্ছে তারা অনেক বাংলাদেশে যদি ইনভেস্ট করতে পারেন আপনি মোর দেন ধরেন 2 করোড়ের কাছাকাছি যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি দেশের আপনার মোটামুটি একটা পারমিট পাবেন, সেখানে আপনি থাকতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা আছে আর কি সেখানে। আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। এই পর্যায়ে খুবই সহজ আবার খুব কঠিন একটা প্রশ্ন করব বললেও ভুল হবে, জানতে চাইবো আপনার কাছে। সেটা হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাংলাদেশে লাঞ্ছিত হয়েছেন, অনেক বিষয় থেকে বঞ্চিতও হয়েছেন। আমি বলবো এই যে এত কঠিন পরিস্থিতির মধ্যেও দেশকে ভালোবেসেছেন, সেটা নিজের মধ্যে লালন করেছেন, সে বিষয়টা সত্যিই শিক্ষণীয়। আপনার কাছে জানতে চাইবো যে আগামীর আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন, ছোট্ট করে। খুবই অসাধারণ প্রশ্ন এবং কঠিন প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা বিগত দিনে যা কিছু হারিয়েছি সেটা নিয়ে আমরা আর কথা বলি। ভবিষ্যতের বাংলাদেশ যদি আমরা দেখতে চাই আয়নার মতো পরিষ্কার, আমাদের বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে, যে গণতন্ত্র বিগত দিন আমরা দেখিনি। আমরা বাংলাদেশে যেরকম অপরিচ্ছন্ন বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি সেগুলো আমরা দেখতে চাই না। প্রবাসীরা বাংলাদেশে আসবে যাবে, এয়ারপোর্টের হয়রানি আমরা দেখতে চাই না। প্রবাসীদের পক্ষ থেকে সবসময় এই অভিযোগটা আছে এবং এখনো চলছে অভিযোগটা। ভবিষ্যতে এই দিক দিয়ে আমরা অনেক সুখী দেখতে চাই প্রবাসীদেরকে। আমরা যেহেতু একজন প্রবাসী হিসেবে আমি প্রবাসীতে বেশি দৃষ্টি দেব। সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে আপনি প্রবাসীদেরকে 1 নম্বরে রাখতে হবে। এখানে সরকারের কোনো ইনভেস্ট নাই বললেই চলে, কারণ প্রত্যেকটি প্রবাসী তার নিজেদের ইনকামের টাকা দিয়ে বা পারিবারিক টাকা দিয়ে প্রবাসে যাচ্ছে। তারা নিজেদের মতো করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। পরিবারের উপকৃত হওয়ার পাশাপাশি কিন্তু রাষ্ট্রকে তারা বড় কিছু দিচ্ছে, যেটার হিসেবে কিন্তু তারা কিছুই চাচ্ছে না, তারা শুধু একটু সম্মান চাচ্ছে। সেটা আমরা যাতে প্রবাসীরা পায়। এবং সুন্দর সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে প্রবাসীদের যে রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাচ্ছি সেটা যাতে সুষ্ঠুভাবে কাজে লাগে, এখানে যাতে দুর্নীতিটা যাতে এখানে না হয়। এবং প্রবাসীদের একটাই দাবি, একজন প্রবাসী নেতা হিসেবে বলবো, আমি নেতা বলবো না, আমি কর্মী বলবো বিএনপির, আমি শুধু এটুকু বলবো যে প্রবাসীদেরকে যাতে বাংলাদেশে আসলে তাদেরকে সরকারি চাকরি করলে কিন্তু তাদের 20 বছর 30 বছর পরে কিন্তু একটা স্যালারি পায়। একজন প্রবাসী তার প্রবাস জীবনে 2-3 কোটি টাকা পাঠায়, কিন্তু শেষ বয়সে বাংলাদেশে আসে সে অনেক সময় পরিবার তার সাথে বেইমানি করতেছে, ভাই বেইমানি করতেছে, অনেক প্রবলেম পড়ে, শেষ পর্যন্ত তার জীবনটা কষ্টে যায়। তো আমরা চাইবো যে যাতে প্রবাসীদেরকে স্বীকৃতি স্বরূপ ভালো কিছু করে, তাদেরকে প্রত্যেক মাসে যাতে স্যালারি স্বরূপ কিছু দেওয়া যায়, নগণ্য হলেও স্টার্ট করা উচিত, যেটা খুব কম হোক, যাতে প্রবাসীরা যাতে কষ্ট না করে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে এর বিকল্প নেই। আমরা সুখী এবং সমৃদ্ধ গণতান্ত্রিক একটা বাংলাদেশ চাই। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন এবং আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠান আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকে প্রবাসে পরবশে অনুষ্ঠানে কথা বলছিলাম জর্ডান প্রবাসী খান মোহাম্মদ লিটনের সাথে। তার অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প নিঃসন্দেহে আমাদের দর্শকদের অনুপ্রাণিত করবে। জর্ডানের কর্মজীবন সহ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ উঠে এসেছে তার আলোচনায়। দেশের প্রতি ভালোবাসা এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাই তাকে আলাদা করে তোলে। তার মতো গুণী প্রবাসীদের হাত ধরেই বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বিশ্বমঞ্চে। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে। সাথে থাকার জন্য ধন্যবাদ।